আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ পূর্ণাঙ্গ নোট হতে। আইন পড়ছি সিআরপিসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ফৌজদারি কার্যবিধি। শুরু করছি টপিক 7, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, দ্বৈত বিপদ বা দোবারা সাজা মতবাদ। আসলে এই আইনটা হবে দোবারা সাজার বিরুদ্ধে মতবাদ, তার মানে জি রুল জি এগেনস্ট ডাবল জিওপার্ডি। আমার এমসিকিউ নোটে কিন্তু সেভাবে আছে, এবং 12 তারিখের যে প্রশ্নর অপশনে কিন্তু সেভাবেই ছিল, তাই না? জি স্যার। প্রতিফলিত ধারা একটি মাত্র, 403, তাই প্রশ্ন বেশি না, মাত্র 2টি। তবে এখান থেকে কিন্তু আমি প্রবলেমেটিক প্রশ্ন এই নোটে না থাকলেও ফাইনাল টাচ নোটে বেশ কিছু প্রবলেমেটিক প্রশ্ন পাচ্ছেন আপনারা। সেক্ষেত্রে 403 ধারাকে খুব ভালোভাবে বুঝে যে উদাহরণগুলো আছে সেগুলো অবশ্যই আমার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে পড়ে নেবেন, তাহলে কিন্তু ওই প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। তাছাড়া আমি তো ফাইনাল টাচ নোট এবং ক্লাসে তো বুঝিয়ে দিবই, তাই না? জি স্যার। 1 নম্বর, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি বা দ্বৈত বিপদ বা দোবারা সাদা মতবাদটি আলোচনা করুন। মানে প্রশ্ন উল্টো হয়ে আছে, এর বিরুদ্ধে মতবাদ হবে। একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তি একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, ব্যাখ্যা করুন। এটা পারফেক্ট আছে প্রশ্ন। চূড়ান্ত বিচারের পর, চূড়ান্ত বিচার মানে সাক্ষ্য, রায় হয়ে যাওয়ার পর। সাক্ষ্য গ্রহণের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়, আলোচনা করুন। মানে এই 3 ভাবে প্রশ্ন আসতে পারে, অথবা একটা ল্যাটিন টার্ম দিয়ে দিতে পারে। কি ল্যাটিন টার্ম? আমার এমসিকিউ নোটে দেওয়া আছে 3টা ল্যাটিন টার্ম, তাই না? জি স্যার। দ্বৈত বিপদ বা দোবারা সাজা মতবাদ আমি এখানেও রিপিট করছি, সেটা দেখতে পাবেন এখনই। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, হ্যাঁ। দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি বলতে দোবারা সাজার বিরুদ্ধে যে মতবাদটি শতাব্দী পুরনো, এখানে কিন্তু আমি বিরুদ্ধেই উল্লেখ করেছি। তো জি কেন বিরুদ্ধে বলছি? নিশ্চয় 12 তারিখের যে প্রশ্ন সেটার অপশনে রুল এগেনস্ট ডাবল জিওপার্ডি, বুঝতে পেরেছেন কি? জি 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 স্যার। কমন ল থেকে উদ্ভূত তাকেই বুঝায়, তার মানে আমরা পড়ছি কমন ল। মতবাদটি ফৌজদারি বিচার ব্যবস্থায় অখণ্ডতা ও মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। কেন মানবাধিকারের কথা এখানে যুক্ত করে দিলাম আমি? এটা কিন্তু এই লাইনটুকু আমার বানানো, তাই না? আচ্ছা। মানবাধিকার কেন বলছি? একটা মানুষকে বারবার যদি আমি বিচার সম্মুখীন হই, তার মানবাধিকার লঙ্ঘন হবে না? জি জি অবশ্যই। তাহলে সিআরপিসির 403 ধারায় মূল বক্তব্য হলো, একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। এখন এক ব্যক্তি যদি বারবার অপরাধ করে, বারবার বিচার করেন, কিন্তু সেম অপরাধের জন্য তাকে আর কি করা যাবে না, ট্রায়াল করা যাবে না, তাই না? জি মূলত 3টি নীতি বা মতবাদ প্রতিফলিত হয়েছে অত্র ধারায়। দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি বা রুলস এগেনস্ট ডাবল জিওপার্ডি, এটাও আপনি লিখতে পারেন। পূর্বে খালাসপ্রাপ্ত অর্থাৎ অ্যাকিউর ফয়েস অ্যাকুইট, এই যে এই লাইনটুকু তুলে দিয়ে ব্যাখ্যা আসতে পারে। অথবা পূর্বে দণ্ডপ্রাপ্ত অ্যাকিউর ফয়েস কনভিক্ট, ল্যাটিন টার্ম, এতটুকু 3টা শব্দ তুলে দিয়ে আসতে পারে। অথবা একই বিষয়ে কাউকে 2বার বিচারের সম্মুখীন করা যায় না, নিমো ডেভিড ভিজ ভেক্সালারি, এই ল্যাটিন টার্ম ব্যবহার করেও কি আসতে পারে, প্রশ্ন আসতে পারে। মনে রাখবেন, ঠিক আছে? জি স্যার। নিমো মানে নো ওয়ান, নিমো মানে কি নো ওয়ান, ডেভিড মানে ডাবল, ভিজ ভেক্সালারি মানে বিফোর কোর্ট, ভেক্সালারি মানে হচ্ছে বিচারের সম্মুখীন করা। একটু বোঝার চেষ্টা আচ্ছা। করলে কিন্তু ধরতে পারবো আমরা। উপরোক্ত 3টি নীতির মধ্যে মূলত দোবারা সাজা ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে মতবাদটি ব্যাপকভাবে পরিচিত, আর বাদ বাকিগুলা কম পরিচিত। দোবারা সাজা বা দোবারা সাজার বিরুদ্ধে মতবাদটি অন্য 2টি মতবাদের উপরই প্রতিষ্ঠা লাভ করেছে। নিম্নে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 403 ধারার আলোকে দোবারা সাজা এর বিরুদ্ধে প্রতিষ্ঠিত ও প্রচলিত মতবাদটি আলোচনা করা হলো। এই যে এখানে যে 5টা পয়েন্ট আছে এবং এরপরে উদাহরণগুলো আছে, এর ভিত্তিতে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন তৈরি হবে একই অপরাধে। আচ্ছা, প্রবলেমেটিক প্রশ্ন তৈরি হওয়ার আগে মানে ফাইনাল টাস্ক নোট দেওয়ার আগে কিন্তু আগামী শনিবারে আপনাদের পরীক্ষা নিব, এবং এখান থেকে ডেফিনেটলি প্রবলেমেটিক প্রশ্ন থাকবে। অতএব বুঝে উত্তর করবেন, ঠিক আছে? আচ্ছা।
একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না। এটা তো একেবারে কমন রুল। যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, সেক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। এই নোটটা আপনার হাতে আছে না? জি স্যার। তাহলে যে 1 নম্বর টিক চিহ্নে কি বিচার করা যাবে না, এখানে আপনি কি দিতে পারেন? ক্রস চিহ্ন দিতে পারেন। আর 2 নম্বরে বিচার করা যাবে মানে টিক চিহ্ন দিতে পারেন। জি জি আর জি। যাবে তার মানে পজিটিভ। অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে পৃথক অপরাধের সৃষ্টি হলে শেষোক্ত অপরাধের বিচার করা যাবে, তাহলে তিনিও টিক চিহ্ন দেন মানে বিচার করা যাবে। তাহলে আপনার মনে রাখতে সুবিধা, একে বিচার করা যাবে না মানে ক্রস, দুয়ে টিক, তিনে টিক। সহজে মানে এরপরে রিভিশন করতে গেলে সহজে আপনার চোখে পড়বে। পুরো সেন্টেন্স পড়া লাগবে না, কোনটাতে যাবে কোনটাতে যাবে না, তাই না? অনেকটা জি সাক্ষ্য স্যার। আইনের 24 থেকে 29 পর্যন্ত, তাই না? জি জি, প্রাসঙ্গিক প্রাসঙ্গিকতা। অপ্রাসঙ্গিক। পূর্ববর্তী জি অপরাধের বিচারকারী আদালত ক্ষমতা সম্পন্ন না হলে উক্ত কার্যধারা হতে সৃষ্ট ভিন্ন অপরাধের বিচার করা যাবে, ঠিক না? মনে করেন এমন অপরাধ, এমন আদালতে বিচার হচ্ছে, কিন্তু প্রথমে মনে হয়েছিল যে এই মামলাটা কি 326 ধারার। যেমন এই যে বাচ্চাটা আঘাতপ্রাপ্ত হলো, এর আগে আমরা দেখলাম না, শিশু জি। 14 দিন পরে মারা গেছে, এখন মামলা চলতে চলতে যদি এইটা কি হয়, ফাস্ট ট্র্যাকে মামলা হয়, সামারি ট্রায়াল হয়, দ্রুত বিচার হয়। যেমন কিছুদিন আগে একটি ভাইরাল কেস, হ্যাঁ, রেপ অ্যান্ড মার্ডার। এই মামলায় দ্রুত কি হয়েছে, 4 দিনে চার্জশিট দিয়েছে এবং দ্রুত কি মানে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিয়েছে। রায় দিয়ে দিয়েছে, রায় মানে দিয়ে খুব দিয়েছে। ফাস্ট ট্র্যাকে মামলা হয়েছে। আচ্ছা, একটা ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলো, তার বিরুদ্ধে 307, 326 এই ধারাগুলোতে মামলা হলো, ওকে। এখন তার চিকিৎসা জি। চলছে, চিকিৎসা চলতে চলতে মামলা 3 মাস পরে শেষ হয়ে গেছে, এবং মামলার রায়ের আবার 1 মাস পরে আসামি কি মারা গেছে। মারা তাহলে কি আঘাতের কারণে মারা গেছে? ডাক্তার বলছে যে তার ভিতরে যে ফ্র্যাকচার ছিল বা যে রক্তক্ষরণ হচ্ছিল, এবং এটার কারণে ইনফেকশন হয়ে তাকে আর রিকভারি করা গেল না, ইনফেকশন সে রিকভারি করতে পারেনি। ইন্টারনাল হ্যামারেজ অনেক সময় হয়। ইন্টারনাল হ্যামারেজ মানে কি, অভ্যন্তরীণ রক্তক্ষরণ। জি যেমন আমাদের গ্রামের একজন ব্যক্তি, আমাদের প্রতিবেশী, ঠিক আমাদের বাসার সাথে বাড়ি। তো উনি গাছ কাটার কাজ করেন। তো গাছ, একটা বড় গাছ কাটার আগে ডালপালাগুলো, শাখা প্রশাখাগুলো আগে কেটে দিতে হয় না? জি জি। তারপরে নিচের দিকে কাটতে হয়। তো তিনি গাছ উঠে কাটছেন, কাটতে লেগে গাছ থেকে পড়ে গেছেন, এবং ওপর থেকে পড়ে যেতে লেগে তিনি 2বার আবার তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন গাছের ডালে, মানে উপর থেকে পড়ে একটা ডালে পড়েছে, আবার আরেকটা ডালে, তারপরে নিচে, সরাসরি নিচে পড়লে হয়তো বা কম ক্ষতিগ্রস্ত হইতো। এবং তার বুকে কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং জি উপর থেকে দেখা যাচ্ছে তার শরীরে একটা কি নাই, কাটার চিহ্নও নাই। একটু ছেলাফোলা হয়েছে, কিন্তু ভেতরে তার ফুসফুস ফেটে গেছে। জি, লাং কেটে গেছে। জি তার যে লাং, ফুসফুস ফেটে গেছে ভিতরে, এবং ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছে। এখন তার, ডাক্তার প্রচুর রক্ত লাগছে, আমার কাছে ফোন আসলো। তো আমি ফেসবুকে তখন পোস্টে দিলাম, মেবি এটা 2011 সালের, 2013 সালের ঘটনা, বুঝতে পেরেছেন? তেরো জি কি জি 14 হবে এরকম। ওই সময় ফেসবুক তো নতুন, তাই না? জি তারপরেও অনেকে সাড়া দিল। তো আমাদের এই ইউনিভার্সিটির একজন বড় আপু, আমার সম্ভবত এক ব্যাচ সিনিয়র ছিলেন উনি, উনি এক সেমিস্টার সিনিয়র, উনি যোগাযোগ করলে রক্ত দিলেন। রক্ত দেওয়ার পরে প্রতিদিন 6 ব্যাগ করে রক্ত লাগছে, তার মানে ভিতরে রক্ত কতটা ক্ষরণ হচ্ছে, বুঝতে পারছেন? জি জি। তো এভাবে তিনি 3 দিন বেঁচেছিলেন। উপর থেকে কোনো আঘাতের চিহ্নই নাই, ওই একটু ছেলেপলা দাগ হয়েছে, কিন্তু ভেতরে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত। তো তার প্রতিদিন আল্ট্রাসনোগ্রাফি করা হয়। তো আবার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে ভর্তি ইমার্জেন্সিতে। সে প্রতিদিন তাকে সকালে এবং বিকালে 2বার করে কি করা হয়, আল্ট্রাসনোগ্রাফি করা হয়। এবং আমাকে যখন ডাকলাম, পরিচয় দিলাম, আমাকে ডাকলো যে, আমাকে দেখালো যে আল্ট্রাসনোগ্রাফি, আমাকে লাইভ দেখালো, এবং কালার ড্রপারের মাধ্যমে কালার আল্ট্রাসনোগ্রাফি। তার যে ফুসফুস থেকে কিভাবে ফেটে আছে, এবং ফুসফুস থেকে কিভাবে পিচকারির মতো রক্ত বের হয়ে আসছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু উপরে আচ্ছা। কিন্তু উনি হাঁটতেও পাচ্ছেন নিজে থেকে। এটা কেন উদাহরণ দিচ্ছি, প্রথমে আঘাতপ্রাপ্ত হয়েছে মনে করেন, এখন কাউকে যদি বুকে এভাবে আঘাত দেওয়া হয়, একটা বুকে জোরে লাথি দেওয়া হয়েছে বা বক্সিং মারা হয়েছে, জি সেক্ষেত্রে তার যদি ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় বা হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়, সে উপর থেকে দেখা যাচ্ছে যে কিছু 90 থেকে 323-এর মামলা।
কিন্তু শেষে সে মারা যেতে পারে, তাই না? জি। সেক্ষেত্রে কি হবে? ফলস্বরূপ, অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে পৃথক অপরাধের সৃষ্টি হলে প্রথমে আঘাত, পরে কি খুন, তাই না? শেষোক্ত অপরাধের বিচার করা যাবে। ঠিক তিনের তিনের ক্ষেত্রেই যদি আঘাতের মামলা হয় তাহলে মামলার বিচার কে করবে? ম্যাজিস্ট্রেট কোর্ট। জি। ম্যাজিস্ট্রেট কোর্ট বিচারও দিয়ে দিল, মনে করেন 5 বছরের জেল দিয়ে দিল বা 3 বছরের জেল দিয়ে দিল আসামির, পরও যদি ভিকটিম মারা যায়, তাহলে এই মামলাটা এই মামলাটা কি আর ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার্য থাকে? না, এটা তখন দায়রা যে দায়রা চলে মার্ডার যাবে। কেস, দায়রা যে ট্রায়ালেবল, তাই না? জি। তে পূর্ববর্তী অপরাধের বিচারকারী আদালত ক্ষমতা সম্পন্ন না হলে, মানে এখতিয়ারই নাই, মার্ডার কেস ট্রায়াল করার জন্য এখতিয়ার কার নাই? ম্যাজিস্ট্রেটের নাই। তাহলে মামলাটা কোথায় ট্রায়াল হতে হবে? দায়রা জজে। তাহলে উক্ত কার্যধারা হতে সৃষ্ট ভিন্ন অপরাধের বিচার করা যাবে। তার মানে ওই আসামির বিরুদ্ধে আবার পৃথক নতুন মামলা হবে, ফ্রেশ, এবং সেইটা দায়রা আদালতে বিচার করা যাবে তার বিরুদ্ধে মার্ডার কেস হিসাবে। এখানে ডাবল জিও পার্টি কি করতে পারবে না? বাধা দিতে পারবে না। তার মানে এটা বিচার করা যাবে। টিক চিহ্ন, যেখানে টিক চিহ্ন সেখানে ডাবল জিও পার্টির কোনো কাজ নাই, ভ্যালুলেস। ওকে। জি। তার মানে ওই যে 4টা সতীন এর বেশি নয়। এখন যদি একটা বউ মারা যায় তাহলে তো তার পঞ্চম বউ নিতে সমস্যা নাই, তাই না? জি। অথবা একটা বউকে যদি তালাক দিয়ে দেয় তাহলে তো আরো একটা পঞ্চম স্ত্রী নেওয়ার কোনো সমস্যা নাই। তার মানে একসাথে 4টা স্ত্রী বেশি রাখতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি তো অসংখ্য বিয়ে করতে পারে, কিন্তু এট এ টাইম 4টার বেশি না মুসলমানের ক্ষেত্রে। এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট মনে রাখার জন্য। অত্র ধারার কোনো বিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর 26 ধারা বা অত্র কার্যবিধির 188 ধারার বিধানকে প্রভাবিত করবে না। তার মানে ডাবল জিওপার্ডি রুল এই দুইটা সেকশনের ক্ষেত্রে প্রযোজ্য নাই, দুইটা আইনের। ওকে। আচ্ছা। এবার ব্যাখ্যা। অভিযোগ খারিজ, অত্র কার্যবিধি 250 ধারায় কার্যক্রম বন্ধ। অভিযোগ খারিজ হলে আসামি কি খালাস? 250 ধারায় কার্যক্রম বন্ধ হলে আসামি মুক্তি। আসামিকে অব্যাহতি যদি দেওয়া হয়, ডিসচার্জ দেওয়া হয়, তাহলে অত্র ধারার উদ্দেশ্যে খালাস মর্মে গণ্য করা যাবে না। বুঝতে পারলেন? তাহলে খালাস মানে কি? ওই সাক্ষী দেওয়ার পরে, আর্গুমেন্টের পরে খালাস হতে হবে। তাছাড়া মামলা প্রত্যাহার করে নিল 248 ধারায়, তাহলে কি হবে? আসামি খালাস হবে না। জি। সেক্ষেত্রে কিন্তু ডাবল জিওপার্ডি রুল কাজ করবে না, তার মানে দ্বিতীয় মামলা করা যাবে। ওকে। জি স্যার। উদাহরণ, উদাহরণ কেন দিচ্ছি? যেই বিধানগুলো পড়লাম এইটাকে এবার বাস্তবে প্রয়োগ করছি, এবং এই উদাহরণ থেকে প্রবলেমেটিক প্রশ্নের সৃষ্টি হবে। চাকর হয়ে তার মালিকের সম্পত্তি চুরির অভিযোগে অভিযুক্ত। কত ধারা? 381, তাই না? জি। বিচারে খালাসপ্রাপ্ত হওয়ার পর একই ঘটনায় পরবর্তীতে চুরি বা অপরাধমূলক অপরাধ বিশেষভঙ্গের অভিযোগে এর বিচার করা যাবে না। পরবর্তীতে যদি আবার বলে যে এটা 381-র আবার নতুন একটা যদি মামলা করতে চাই, হবে না। একই আসামির বিরুদ্ধে, এর বিরুদ্ধে ওই একই সম্পত্তি চুরি জন্য সেকেন্ড মামলা চলবে না। চুরি মামলা হয়েছে আর চুরি মামলা চলবে না, বা চুরি মামলা হয়েছে সেম কাইন্ড অফ কেসেস, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মামলা চলবে না। কারণ বললো যে আমার মোবাইল ফোনটা চুরি করেছে, পরে আবার আরেকটা মামলা করে আমার মোবাইল ফোন কি করেছে? বিশ্বাস ভঙ্গ করে নিয়ে গেছে। তাহলে সেম কাইন্ড হলো না? যদি এখানে, জি স্যার। তার মানে এখানে ডাবল জিওপার্ডি রুল কাজ করছে। তার মানে কতে আমরা ক্রস চিহ্ন দিব, বিচার করা যাবে না। ডাবল জিওপার্ডি রুল তো এখানে বাধা হিসাবে দাঁড় করবে। না হলে কি হবে? আসামিকে তো ওই যে মালিক, সে কিন্তু সারা জীবন কি মামলা দিতেই থাকবে, তাই না? জি। জি। একটা মোবাইল নেওয়ার জন্য তার সারা জীবন জেলে থাকতে হবে, একটার পর একটা মামলা দিয়ে তার জীবন তছনছ করে দিবে। মানবাধিকার লঙ্ঘন হবে তার। ক খুনের অভিযোগে অভিযুক্ত হয় এবং বিচারে খালাসপ্রাপ্ত হয়। খুনের সাথে দস্যুতা আছে মর্মে প্রতীয়মান হলে পরবর্তীতে দস্যুতা অভিযোগে এর বিচার করা যাবে, মানে টিকছে না। কেন বিচার করা যাবে? খুন হচ্ছে অফেন্স এগেনস্ট হিউম্যান বডি, 16 ধারা। আর দস্যুতা জি। হচ্ছে অফেন্স এগেইনস্ট প্রপার্টি, 17 ধারা। সম্পূর্ণ ভিন্ন অপরাধ, ভিন্ন অধ্যায়ের অপরাধ, ভিন্ন ধারার অপরাধ, সাজারও ভিন্নতা আছে। ঠিক আছে? জি। জি। অবশ্যই করা যাবে। 17 অধ্যায়। জি, করা যাবে। গুরুতর আঘাতের অভিযোগে দণ্ডিত হয়, এর ফলে ভিকটিম পরে মারা যায়। অলরেডি উদাহরণ দিলাম আমি, এবং একটা গল্প শোনালাম, আমাদের রিয়েল কেস, খুব প্যাথেটিক ঘটনা আমাদের প্রতিবেশীর। পরবর্তীতে নরহত্যার বিচার করা যাবে, কালপিবল হোমিসাইডের। এটাও ঠিক চিহ্ন, করা যাবে। হ্যাঁ।
নরহত্যার অভিযোগে ক দণ্ডিত হয়, পরে খুনের অভিযোগে ক এর বিচার করা যাবে না, ক্রস কেন বলেন তো? নরহত্যা মানে কালপেবল হোমিসাইডের বিচার হয়েছেই তো। জি কালপেবল হোমিসাইড তার মানে এটাও তো একটা কি হত্যা, আবার খুন, মানে জি কাছাকাছি না? শুধুমাত্র জি খুনের জন্য সর্বোচ্চ কারাদণ্ড, যা সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড খুনের জন্য। কিন্তু নরহত্যাতে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন, এই সামান্য পার্থক্য আছে, তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছেই। খুন করার জন্য জি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে, তো হলো যাবজ্জীবন সাদা খাট। এখন তাকে আবার মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কি করতে হবে? খুনের জন্য নতুন মামলা করতে হবে? দরকার নাই, মানে দুইটা সেম কাইন্ড অফ অফেন্স, তাই হচ্ছে না। বোঝা গেল? জি এটা কিন্তু ক্রিটিক্যাল, একবার বিচার করা যাচ্ছে, একবার বিচার করা যাচ্ছে না, কখন করা যাবে কখন করা যাবে না এটা মনে রাখা কিন্তু টাফ। কিন্তু আমি যে সেন্স তৈরি করে দিলাম যে ভিন্ন কাইন্ডের যদি অপরাধ হয় তাহলে করা যাবে, আর একই কাইন্ডের অপরাধ হলে করা যাবে না, একই প্রকৃতির অপরাধ হলে করা যাবে না, তাই না? স্যার এখানে উদাহরণ তো 6-7টা দিয়েছেন স্যার, আমাদেরও কি এই 6-7টাই লিখতে হবে স্যার? লিখতে হবে কিনা, নম্বর কত, যেমন অবস্থা তেমন ব্যবস্থা, আমার নোটে আছে না প্রথম দিকে? জি স্যার। এখন নম্বর যদি 5 নম্বরের দেয় ছোট করে লেখেন, উদাহরণ দুইটা দেন। আচ্ছা, আর নম্বর দিয়ে দিল ঠিক আছে। 10, সব লিখেন, পর প্রয়োজনে আরো কিছু বানিয়ে লেখেন। তবে আচ্ছা এই ধরনের প্রশ্নে নম্বর দেয় 8 বা 7, 8 বা 7-এর আচ্ছা জন্য পারফেক্ট উত্তর। আমি স্ট্যান্ডার্ড মেনটেন করে নোট তৈরি করি, বড় করে দিলে আবার আইন পাঠের মতন ভয় পেয়ে যাবেন। কিছু কিছু নোটে অনেক আছে বড়, হ্যাঁ, তো সেগুলো অনেকের জন্য আমার আইন পাঠ বা আরো বাজার পপুলার গাইড কেনার পরেও আমার নোট অনেকে নিচ্ছে কেন? কারণ আমার এটা পরিমিত অবস্থায় লিখা। আইন পাঠ কেনার পরে অনেকে ভাবছে আমি এত বড় কি করে লিখবো, এখন নিজে যে একটু কমিয়ে নিব, কমানোর জন্য যে সময় দিতে হবে এই সময়টুকু অনেকের হাতে নাই, তাই না? জি জি, তাহলে আবার সে আমার একটা গবেষণা করার মতো এবং থাকতে হবে। আরো একটা আমার নোট নিলে কি সুবিধা হচ্ছে, ভিডিও অনুনার দেখতে পাচ্ছেন, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। মানে আইন পাঠ জি কিনলে আইন পাঠ তো আর কথা বলতে পারে না, কিন্তু আমার আইন আদালত বা লিখিত আহ, পূর্ণাঙ্গ নোট কথা বলতে পারে। ইউটিউবে গেলেই এই নোটটা কথা বলে আমার মুখের মাধ্যমে, তাই না? জি তার মানে বইটা অনেকটা ডিজিটাল বই আকারেও আপনি পাচ্ছেন, কথা বলতে পারা বই। এক জায়গায় প্রবলেম হলো সংশ্লিষ্ট ভিডিওটা দেখে নেন, টপিক আকারে ভিডিও দিচ্ছে তো আমি, তাই না? জি তাহলেই সে দেখতে পাবে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এমনি তো আমার বই নিচ্ছে না মানুষ, আইন পাঠের থেকে বেশি দাম রাখছে আমার বইয়ের, তাও সেল হচ্ছে। এই যে অ্যাডভান্টেজ, ভিডিও আছে এবং খুব সুন্দরভাবে লেখা, পছন্দ হচ্ছে ভাষা, ভিডিও থাকলেই তো হবে না, তাই না? আজে বাজে জিনিস দিয়ে জি যদি ভিডিও ভরাই রাখি তাহলে হবে? ও সেটাই। নম্বর, ক আঘাত করার অভিযোগে দণ্ডিত, আঘাত মানে 323, 24, 25 থেকে শুরু করে 338 ক, আঘাতের জন্য সেকশন কোনগুলো? 323 থেকে শুরু করে 338-এর ক পর্যন্ত আছে। ও, জি আপনারা তো ও, মনে করেন 323, 24, 25, 26, 26-এর ক এতটুকুই শেষ, না। আঘাতের যে ধারা সেটা শুরু হয় কত থেকে? 319 থেকে শুরু হয়। জি হার্ট বা আঘাতের যে অধ্যায়, এই অধ্যায় শুরু হয় 319, শেষ হয় কত? 338-এর 339-এ কি আছে? বাধা দেওয়া, রেস্টেন। জি। 319-এর আগে কি আছে 318-তে? কোন স্যার ওই যে চ্যাপ্টার? ওই শিশু, শিশু শিশু মৃত্যু গর্ভপাত। হ্যাঁ হ্যাঁ, এই সেকশন আছে, শিশু পরিত্যাগ এই টাইপের। তাহলে কোন জি ওদের জি আগে কি আছে, কোন সেকশন শেষ হলো, শেষের সেকশন শুরুর সেকশন যদি মাথায় থাকে তাহলে দেখেন ভুল হওয়ার সম্ভাবনা কম। এই সেন্সে মনে রাখতে হবে। তাহলে অধ্যায় ভিত্তিক এবং অধ্যায়ের যে আমি প্রথমেই ফাইনালটা আমার ফাউন্ডেশন নোট যেটা এমসিকিউ, সেখানে আমি বিন্যাস দিয়ে দিইনি। জি তো স্যার। বিন্যাস মাথায় যদি নিতে পারেন, উদাহরণ মানে ওই অধ্যায় ভিত্তিক বিন্যাস, তাহলে খুব সহজ হবে এগুলো মনে রাখা। পরবর্তীতে ফলস্বরূপ পৃথক অপরাধের সৃষ্টি হলে আঘাতের জন্য পুনরায় বিচার করা যাবে না। তার মানে 323 ধারা মামলা পরবর্তীতে যদি ছেড়ে 324-এ চলে যায়, বিচার করা যাবে না। 325-এর মামলা 326 যদি হয়ে যায়, বিচার করা যাবে না। বা এখানে এই যে 338 পর্যন্ত যতগুলো সেকশন আছে ইন্টারচেঞ্জ হয়, কারণ সবগুলোই কি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত, তাই না? জি ক দেহ হতে সম্পত্তি চুরির অভিযোগে দণ্ডিত হয়, একই ঘটনায় দস্যুতার উপাদান থাকলেও বিচার করা যাবে।
তাহলে দেহ হতে সম্পত্তি চুরির অভিযোগে দণ্ডিত, একই ঘটনায় দস্যুতার উপাদান থাকলে বিচার করা যাবে। চুরি 17 ধারা, সরি 17 অধ্যায়, দস্যুতা 17 অধ্যায়, কিন্তু চুরি আর দস্যুতার মধ্যে যদিও মনে হচ্ছে আমার মিল আছে প্রকৃতিগত, কিন্তু ব্যাপক পার্থক্য আছে। এটার কি অপরাধের গুরুত্ব বিবেচনায় চুরি হচ্ছে সিম্পল অপরাধ, কিন্তু দস্যুতা কিন্তু অনেক ভয়াবহ অপরাধ, ত্রাস সৃষ্টিকার অপরাধ। দস্যুর নাম শুনলে ভয় লাগে, কারণ দস্যুতায় কি মার্ডারের সম্ভাবনা থাকে, তাই না? জি স্যার, দস্যু বনুহুর। জি। হ্যাঁ, দস্যুতা, ড্যাকইটি, এটাতে কি থাকে, খুনের ব্যাপক সম্ভাবনা থাকে, তারা মরিয়া এবং তাৎক্ষণিক ভয়। ডেঞ্জারাস, তাৎক্ষণিক ভয়। জি। তারা ডেঞ্জারাস টাইপের কি অফেন্ডার। অফেন্ডার মানে কি অপরাধী। জি কিন্তু যারা চুরি করে তারা অনেক সময় ডেঞ্জারাস যে মিনস বা ম্যানারে নাও যেতে পারে। মানে চোর সাধারণত কি অসহায় টাইপের হয়, তাই না, অধিকাংশ নিরীহ ক্ষেত্রে মতো। নিরীহ নিরীহ। টাইপের, অভাবের তাড়নায় করছে। আর দস্যু অভাবের তাড়নায় করে না, এটাই তাদের পেশা। পেশা, এবং তাদের কাছে অস্ত্রও থাকে ভয় দেখানোর হ্যাঁ, জন্য। মারাত্মক তো অবশ্যই। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবেন, এটা অনেকের কিন্তু করা যাবে না মনে করতে পারে, কিন্তু করা যাবে। টিক চিহ্ন, ক, খ এবং ঘ, তিনজন দস্যুতার দণ্ডিত হয়। অনুসন্ধানতে 5 জনের অধিক ছিল জানা গেল, ডাকাতির জন্য পুনরায় বিচার করা যাবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে দস্যুতার থেকে ডাকাতি আরো গুরুতর অপরাধ, তাই না? ওই আছে, অপরাধের প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অপরাধের প্রকৃতি ঠিক আছে, কিন্তু অপরাধের গুরুত্ব বা গভীরতা, মানে এটা জি কি জি জি। কি বলবো, সিগনিফিকেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা অপরাধের যে ভয়াবহতা বেড়ে যাচ্ছে, তাই না? জি জি জি, তিনজন ব্যক্তি দস্যুদের থেকে যদি ডাকাতি। তিনজন 5 জন। ব্যক্তি তিনজন ব্যক্তি যদি দস্যুতা করতে নামে, তিনজনের হাতে অস্ত্র থাক, তারপরে ধরা পড়ার সম্ভাবনা বেশি, মানে তাদের দল ভারী না, ছোট দল। কিন্তু যদি 5 জন বা তার জি অধিক হয়, 10 জন 20 জন, তাহলে কি এই দল অপ্রতিরোধ্য, যে দিক দিয়ে যাবে, ডাকাতি করতে করতে জ্বালাও পোড়া করতে করতে অনেক সময় ডাকাত দলরা কি করে, খুন করে, রেপের শিকার হয় অনেক ভিকটিম, জি জি। তারপরে বাড়িঘর মানে বেশি পুড়িয়ে দিয়ে ভয়াবহ। বাঁচতে যায়, তাই না? জি। বাহুবলী সিনেমা দেখছেন না? জি স্যার। বাহুবলীতে আহ, যখন দেব সেনার শহরে গেল, হ্যাঁ, তখন পিন্ডারি বলে একটা ডাকাত দল, যে তারা কি করে, লুট করে আবার সব মানুষকে মেরে পানিতে ভাসাই দিয়ে সলিল সমাধি করে চলে যায়, তাই না? জি 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 স্যার। এবং পিন্ডারির আক্রমণ করে, পরে বাহুবলী তাদের ওই দেব সেনার পুরো রাজ্যকে বাঁচায়, এই তো কাহিনী। তো যদি মানে সব 3 জন নামগুলো হতো, মনে রেখেছেন স্যার? সরি, নামগুলো আপনার মনে রয়েছে স্যার সব? আমি মানে আমি সিনেমা দেখলে মাঝে মধ্যে আমার মিসেস খেপে যায়, যেই জায়গাটা আমি আচ্ছা একটা শব্দ বুঝতে পারবো না সেটা আবার প্রিভিয়াস করে দিই। মানে অধিকাংশ সিনেমা তো এখন অনলাইনে দেখি, আমার বড় সিনেমা আছে। হ্যাঁ, আমি 1.5 কি 2 বছর হলো আমার 65 ইঞ্চি টেলিভিশন কিনে আছে, গুগল টেলিভিশন, শুধু সিনেমা দেখার জন্য। আমার ড্রয়িং রুমে লাগানো আছে। আচ্ছা ছোট ছিল, তো ছোট দেখে মজা লাগছে না, তো 75 কেনার পরিকল্পনা ছিল, কিন্তু দামের পার্থক্য অনেক হচ্ছে। তো একটা মামলাতে আমার আচ্ছা। ইনকাম হয়ে গেল 90,000। তো সেইটা সম্ভবত 86,000 টাকা লেগেছিল, অফার চলছিল। 1,29,000 টাকার টেলিভিশন আমি পেয়ে গেলাম নগদে, মানে টাকা ইনস্ট্যান্ট দিয়ে। মানে জি এক জি জি। এক এক ইনকামে একদিনে টেলিভিশন নিয়ে বাসায় চলে আসছি, ওই যে শাহরুখ খানের জওয়ান মুভি দেখার জন্য। আচ্ছা আচ্ছা। তো যেই শব্দটা বুঝতে পারবো না, আমি ওইটা আবার টেনে দেখি। কারণ 3 ঘন্টা সিনেমা দেখতে অনেক সময় আমার 3.5 ঘন্টা লাগে, মাঝখানে ব্রেক দিই, পানি খাওয়া লাগে, নাস্তা করা লাগে, বাথরুমে যাওয়া লাগতে পারে। জি জি আর সিনেমা হল তৈরি করা আছে আমার বাসায়। মানে বাবা যেহেতু, এর আগে গল্প করলাম না যে জি স্যার। ছোটবেলা থেকে দেখি 2টা ব্যাটারি, বা বাসায় বিদ্যুৎ নেই কিন্তু টেলিভিশন আছে সাদা কালো, তারপর কালার, তারপর ডিশ লাইন, অনেক কিছু ফ্যাসিলিটিস ছিল, সিডি ডিভিডি প্লেয়ার, ওয়াকম্যান, এগুলো যেটা গ্রামে কারো ছিল না, আমাদেরই ছিল। শুক্রবারের দিন আলিফ লাইলা এবং ওই যে দৈর্ঘ্য বাংলা ছায়াছবি দেখতে লেগে হলের বাংলা মতন, ছায়াছবি। মানে জি আমাদের বাসায় 100 থেকে 150 লোকের ক্যাপাসিটি করে দিতে হতো, বড় বাসা, জি বুঝতে পারতেন, এবং আমি ছিলাম বস, ওই টেলিভিশন চালু করা আর বন্ধ করা। তো এই জি জি স্মৃতিগুলো খুব ভালো লাগে, মনে পড়ে, খুব নস্টালজিক বিষয়গুলো। জি।
আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন তিনজন মানুষ মানে একটা ছোট টিম, খুব একটা, যেমন চুরি থেকে দস্যুতা একটু বড়, আবার দস্যুতা থেকে ডাকাতি আরো বড়। তাহলে প্রথমে তিনজনকে সাজা দিল একটা, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, এই টিমে আরো অনেক বেশি লোক, 20 জন লোক। তাহলে এদের প্রত্যেককে ফাঁসি দিতে পারে, তাই না? জি তার মানে পুনর্বিচার করা যাবে, একই প্রকৃতির অপরাধ, কিন্তু ভয়াবহ অপরাধ, ভয়াবহতার কারণে করা যাবে। বুঝতে পারলেন? জি জি কেন করা হবে না, একটা সেন্স মাথায় রাখবেন, সেটা হচ্ছে জাস্টিস, ন্যায় বিচারের স্বার্থে। তার মানে ভিকটিমদের সাথে কি করা হবে, অন্যায় করা হবে পুনরায় বিচারের সুযোগ না দিলে। ঠিক আছে? জি স্যার। আর যে ক্ষেত্রে পুনরায় বিচারের সুযোগ দেওয়া হবে, সেখানে যদি দেখেন যে আসামির সাথে অন্যায় করা হচ্ছে, তাহলে সেখানে আবার বিচার করা যাবে না। যেমন চুরির পরে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা তছরূপ, আত্মসাৎ করেছে যদি মনে হয়। বুঝতে পারলেন? কারণ ওই প্রকৃতি কাছাকাছি, যদিও সামান্য জটিল আছে, অনেকের মাথায় হয়তো বা ঢুকবে না, কিন্তু ভিডিও দেখে বারবার বোঝার চেষ্টা করবেন। আর এই সময়ে এর থেকে আর ভালো করে বোঝাতে পারবো না। ঠিক আছে? যদি সামনে পরীক্ষা আসে, আপনাকে অন্তত আমি যে টেকনিক শিখিয়ে দিচ্ছি, টিক চিহ্ন ক্রস চিহ্ন একটু মুখস্থ করে নিতে হবে, যেন সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন আসলে আপনি কি করতে পারেন, মুখস্থ করতে পারেন, তাই না? জি আপনারা চাইলে একটা ছোট চার্ট ডেভেলপ করে ফেলেন না? কেমন, যেমন এখানে ফাঁকা জায়গা আছে না, এই যে জি ডাবল জিওপার্ডি লেখার পাশে ফাঁকা জায়গা আছে না, জি উপরে উদাহরণ বা প্রশ্নগুলো থেকে আপনি একটা কি করেন, এখানে প্রথমে এখানে লেখেন চুরি, তারপরে ড্যাশ চিহ্ন দিয়ে লেখেন হচ্ছে বিশ্বাসভঙ্গ, এখানে ক্রস চিহ্ন দেন, মানে যাবে না। তারপরে লেখেন চুরি, দস্যুতা, টিক চিহ্ন দেন, মানে বিচার করা যাবে। তারপরে এখানে লেখেন চুরি, দস্যুতা, তারপরে লেখেন কি, ডাকাতি, টিক চিহ্ন দেন, মানে বিচার করা যাবে। হয়ে গেল না চার্ট? তাহলে মনে রাখতে সুবিধা না? জি জি এখন একটা উদাহরণের মধ্যে অনেক গল্প থাকে, এই গল্প মাথায় থাকলো না, আপনি শুধু এতটুকু মনে রাখেন, চুরি, বিশ্বাসভঙ্গ, বিচার করা যাবে না। চুরি, দস্যুতা, বিচার করা যাবে। দস্যুতা, পরে হচ্ছে ডাকাতি, বিচার করা যাবে। তারপরে আগে আঘাত, তারপরে বড় আঘাত, বিচার করা যাবে না। আঘাত, খুন, বিচার করা যাবে। দেখেন মাথায় চলে আসলো না খুব সুন্দরভাবে? জি স্যার। এটা আপনাদের মাথাতেও আসবে, কিন্তু এইভাবে এই যে এই ফাঁকা জায়গায় লিখে নেন। কারণ হয়তো বা আমি নেক্সট যে এডিশন বের করবো এই নোটের, নিশ্চয়ই আমি এখানে একটা চার্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব মনে রাখার উপায় হিসেবে। তাহলে ভালো হবে না? জি এটা মনে রাখবেন, ভবিষ্যতে আমার সাথে যুক্ত হলে এই কাজগুলো আপনাকে করতে দেবো। ঠিক আছে? জি স্যার ইনশাল্লাহ। নোট করে রাখেন, আপনার নোটে এই চার্টটা করবেন ক্লাস শেষে, বা চাইলে এই আচ্ছা। মুহূর্তে তো করে ফেলা সম্ভব, সময়ের কাজ সময়ে। তাহলে আপনার নোটটি যেই যে ডেভেলপমেন্ট করা হচ্ছে, অন্য যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের ডেভেলপমেন্ট করা যায়। এটাকে কুইক রিভিউ বলতে পারি, তাই না? জি উপরোক্ত আলোচনা হতে উপলব্ধি করা যায় যে, কি উপলব্ধি করলাম, দোবারা সাজা এর বিরুদ্ধে মতবাদটি প্রযোজ্য হতে মূলত তিনটি শর্ত পূরণ হওয়া আবশ্যক, যথা একই অপরাধ হতে হবে, মানে আমি একই অ্যাকশনটা একই হতে হবে, একই কাজ হতে হবে। একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ হতে হবে, তার মানে আসামিরাও ওই ব্যক্তিরাই হতে হবে। ভিন্ন আসামি হলে কিন্তু আবার কি করা যাবে, এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার শেষে খালাস পেতে হবে, বিচার শেষে খালাস পেতে হবে, তাই না? জি এই শর্তগুলো পূরণ হলেই ডাবল জিওপার্ডি রুল প্রয়োগ করা যাবে। এবার আমি প্রবলেমেটিক প্রশ্ন একটাই দিয়েছি, খুনের চার্জে এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না, কিন্তু প্রথমে খুন পরে দস্যুতা, তাহলে খুন আর দস্যুতা প্রকৃতির তো সেন্স, তাই না? জি মামলার তদন্তে প্রকাশ পায় যে খুনের সময় দস্যুতা করেছিল, পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কি? অবশ্যই যাবে। এই মুহূর্তে শিখালাম। একটু আগে যদি এখানে চার্ট করেন, চার্ট দেখলেই তো এটার উত্তর করতে পারবেন, যাবে কি যাবে না, কোন ধারা অনুসারে যাবে, কোন শর্ত অনুসারে যাবে, কোন উদাহরণ অনুসারে যাবে। ঠিক আছে? জি তাহলে এটা 2 নম্বর উপধারার বিধান মতে, হ্যাঁ, 403-এর, যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত। পৃথক অভিযোগ কখন গঠন করা যায়? আমরা 233, 34, 35, 36-এ দেখলাম না, যদি ভিন্ন সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ হয়। তাহলে দস্যুতা, এটার ডেফিনেশন এক জায়গায় আছে, এটার সাজা এক জায়গায় আছে। খুন, এটা ডেফিনেশন এক জায়গায় আছে, সাজা এক জায়গায় আছে। প্রকৃতিও ভিন্ন, সাজার বিষয়গুলো ভিন্ন, তাই না? পার্থক্য আছে। জি
সেক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। আবার অত্র ধারার অধীনে খ নং উদাহরণ এর মূল বক্তব্য হলো, খ নং এই যে উদাহরণগুলো কিন্তু ইলাস্ট্রেশন গুলো এই ABCD এইভাবে আছে, তাই আপনি খ নং উল্লেখ করতেও পারেন, অথবা আপনি খ নং যদি মনে না থাকে এমনি উদাহরণ অত্র ধারার প্রদত্ত উদাহরণ মতে, ঠিক আছে, এভাবে বলা যাবে। ক, খুনের অভিযোগে অভিযুক্ত হয় এবং বিচারের খালাস পায়, খুনের সাথে দস্যুতা আছে মর্মে প্রতীয়মান হলে পরবর্তীতে ক এর বিচার করা যাবে, ঠিক আছে। খুন ও জি স্যার। দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংখ্যার অন্তর্ভুক্ত অপরাধ, যার মধ্যে খুন হলো মানব শরীর সংক্রান্ত এবং দস্যুতা হলো সম্পত্তি সংক্রান্ত। এটা আমার নোটেই আছে, কারো নোটে নাই বা কারো গাইডে নাই, তাই না? এটা আমার লেখার স্টাইল, মানে আমি এটাকে আচ্ছা। যতটুকু লিঙ্ক করতে পারি। অধ্যায় উল্লেখ করা আমার নোটের একটা বড় বৈশিষ্ট্য, অন্যরা সাধারণত করে করে না, তবে এটা করলে আপনার মনে রাখতেই সুবিধা হবে। পেনাল কোডের 300 ধারায় খুন ও 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। দেখেন আমরা সিআরপিসি পড়তে যাই, বারবার পেনাল কোড আসছে কেন? তফসিলে যে পেনাল কোডের সাথে লিঙ্ক করা আছে সিআরপিসি কে, তাই না? জি। সিদ্ধান্ত, উপরোক্ত আইনের বিধানাবলীর প্রেক্ষিতে বলা যায় যে খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হলেও মামলার তদন্তে খুনের সময় ক দস্যুতা সংঘটিত করেছিল মর্মে প্রকাশ পায় বা পাওয়ায় পরবর্তীতে ক এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা বা গঠন ও বিচার করা যাবে। চার্জ আনা ভাষাটা কোথা থেকে নিলাম? প্রশ্নের মধ্যে আছে। এই ক্ষেত্রে দোবারা সাজা মতবাদটি প্রযোজ্য হবে না, কেননা খুন ও দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংখ্যার অন্তর্ভুক্ত অপরাধ। ওকে, জি। তাহলে এই পুরো যে প্রশ্ন, হ্যাঁ, এই পুরো প্রশ্নের যে উত্তর সেখান এই জায়গায় আছে। কোথায়? ওই যে বিচার করা যাবে এতটুকুই। এই যে আমি এখানে গ্রিন হাইলাইট করলাম না, আপনার পুরো জি এই যে স্যার। সবুজ হাইলাইটার কিনে পুরোটা, যেমন এই যে এখানে আমার হাতে আছে হাইলাইটার, হ্যাঁ, আচ্ছা। এই যে হাইলাইটার, হ্যাঁ, এরকম হাইলাইটার কিনে আপনার পুরো এই হলুদ হাইলাইটার করার দরকার নাই, জাস্ট আপনি বিচার করা যাবে এতটুকু হাইলাইট করেন, এবং পরবর্তী যখন আপনি উদাহরণ দিবেন, মানে রিভিশন দিতে যাবেন, তখন কি বিচার করা যাবে এতটুকু দেখলেই তো হয়ে গেল। প্রশ্ন পড়লেন বিচার করা যাবে, প্রশ্ন আমরা হাইলাইট করতে পারেন কি পয়েন্ট। প্রশ্ন পড়া তো শিখেছি, ব্রেকগ্রাউন্ড করা শিখেনি, প্রশ্ন ব্রেকডাউন কিভাবে জি করতে হয় নোটের শুরুতে আছে, জি স্যার। সমস্যার সমাধান পাঠে। আমার নোটটা এমনভাবে উপস্থাপন করেছি এক জায়গা আরেক জায়গাকে আপনাকে অবশ্যই হেল্প করবে। এখন শুরুর দিকের জিনিসগুলো কেউ যদি না পড়ে পরবর্তীতে সেটার যে ফল সেটা সে পাবে না। এখন যদি আপনি নারিকেল গাছ নিজের হাতে গাছ লাগিয়ে খেতে চান, আপনাকে 10 বছর আগে গাছ লাগাতে হবে, না হলে ফল পাবেন না। কারণ সাধারণত নারকেল গাছে ফল আসতে 10 বছর সময় লাগে। আমি 3 সালে লাগিয়েছিলাম, আমি একেবারে 13 সালে ফল পেয়েছে। একেবারে প্র্যাকটিক্যাল জানা আমার, মানে আমার ক্ষেত্রে প্রমাণিত হয়েছে।